নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সবার জন্য, প্লিজ দয়া করে সবাই একটু সময় নষ্ট করে এই ছোট ইউটিউবারের ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আমার এই পলিটিক্স টপিক চ্যানেলকে যদি আপনাদের পছন্দ হয় বা যদি আমার কথাবার্তা, আমার অনুষ্ঠান ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম, পালা তো বদল হয়েই গেছে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন চাই না করুন, নতুন সরকার গড়বে, এটা স্বাভাবিক, এটা চিরপ্রথা হয়ে এসছে, এতে কোনো সন্দেহ নেই। সেটা বাংলার প্রতিটি মানুষ জানে এবং মমতা ব্যানার্জি নিজেও জানেন। কিন্তু আজকের একজন বড় মাপের ইউটিউবার এবং এডুকেটেড পার্সনের, যার ভিডিও আমি ভক্তি ভরে দেখতাম, যে না বাহাদুরের মতন বুকে পাটা নিয়ে ভিডিও করেন, প্রতিবাদ করেন, তাদের কথাগুলো আজ খুব আমাকে বেদনাদায়ক হয়ে, তাদের ব্যবহার দেখে বুকে একটা বেদনাদায়ক জ্বালা হচ্ছে। যদি বলেন কেন, তাদেরকে দেখেছি তৃণমূল আমলে তারা অনেক প্রতিবাদী ভিডিও, অনেক রকম ভিডিও, অনেক যা দেখতেন সেটারই প্রতিবাদ করতেন এবং কড়া ভাষায় প্রতিবাদ করতেন এবং সত্যটা বলতেন। তাই তারা আমার আদর্শ ছিল এবং তাদেরকে দেখেই আমি অনুপ্রাণিত হয়ে ভিডিও করতে আসি। বলতে পারেন ইউটিউবার হওয়ার শখ তাদের দেখেই হয়েছে। কিন্তু আজকের তাদের দেখে বুঝতে পারছি লজ্জা লাগছে আমার নিজেরই খুব মাথা হেড হয়ে যাচ্ছে। যদি বলেন কেন, তখন দিল্লিতে একটা সরকার ছিল, তার বিরোধী সরকার ছিল বাংলায়, যার জন্য তারা জানে যে এই সরকার যদিও আমাকে ফাঁসিয়ে দেয় বা আমাকে কোনো কেস দেয় বা আমার চ্যানেলটি বন্ধ করে দেয়, তো আমার দিল্লির কর্তারা আমাকে বাঁচিয়ে নেবে, আমার পাশে দাঁড়াবে এবং দিল্লিতে ভারত সরকার রয়েছে আমার পিছনে, সেরকম ভেবেই তারা এই ভিডিওগুলো করতো। এবং তার এমনও কিছু প্রতিবাদ করতো যে রাজ্য সরকারও মমতা ব্যানার্জির সরকারকে দেখিনি তাদেরকে কোনো দিন হুমকি ধুমকি দেওয়া বা তাদের চ্যানেল বন্ধ করে দেওয়া। আমরা সিপিএম আমলেও দেখেছি অনেক সংবাদ চ্যানেলকে বন্ধ করে দিয়েছিল। আমি সেগুলো এখন নাম করতে চাই না। যদি আপনাদের মনে থাকে, আপনারা যদি আমার এজে হয়ে থাকেন, তো ভালো রকম আপনাদের মনে থাকবে যে সেই সব চ্যানেল একটু বিরোধী কথা বললে সেই চ্যানেলগুলোকে বন্ধ করে দিত এবং তাকে জেলে পুরে দিত এবং তার প্রতি বহু টর্চারিংও হতো। এই ইতিহাস কিন্তু বাংলার বুকে পূর্বে দেখেছি সিপিএম জামানায়। কেননা তাদের সাথে দিল্লিতে কংগ্রেস সরকার থাকলেও তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, তোমরা ওখানে থাকবে, আমরা এখানে থাকবো, এরকম একটা ব্যাপার ছিল। আর তার কারণেই কিন্তু প্রতিবাদ করে এই মমতা ব্যানার্জি বেরিয়ে গেছিল সিপিএম থেকে। কেন জানেন বেরিয়ে গেছিল? তখন কংগ্রেস কর্মীদের উপরে এই সিপিএমের হারমাত বাহিনীরা যেসব অত্যাচার করেছে তা ভাবতে গেলে এখনো শিহরণ জেগে ওঠে। এটাও দেখেছেন এখনো তিনি বেঁচে আছেন, আপনারা দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। একজন কংগ্রেস করার অপরাধে, সে কিন্তু ক্রিমিনাল ছিল না, তার হাতের দুটো হাত কেটে দিয়েছিল, এই ঠিক এখান থেকে কবজির থেকে কেটে নিয়েছিল। আজও সে ব্যক্তি বেঁচে আছে। ভাবতে পারেন তার মরে যাওয়া ওর থেকে ভালো ছিল। কিন্তু মানুষ তার নিজে আত্মহত্যা করার সবাই পারে না। তো আজও সে বেঁচে আছে। ওই ব্যক্তির কাছে এই বেঁচে থাকা আর মরে যাওয়া তিলে তিলে প্রতিদিন মরছে ওই ব্যক্তি। শুধু একটা উদাহরণ দিলাম, বেশি কিছু না, একটা উদাহরণ দিলাম, লাল সন্ত্রাসের একটা উদাহরণ, যে পশ্চিমবঙ্গে এখনো সেই ব্যক্তি জীবিত। আপনারা সোশ্যাল মিডিয়ায় এবারও দেখেছেন তাকে, যে তিনি কিছু বলছেন, তার দুটো হাত কেটে নিয়েছে। কি অপরাধে তিনি কিন্তু ঘোষণা করে বলেছেন। এই হেন অপরাধ কিন্তু তৃণমূল করেননি, গ্যারান্টি সহকারে বলতে পারি। আবার যদি বলেন বিজেপি শাসিত রাজ্যে ঠিক এই ধরনের অনেক বহু অপরাধ হয়েছে, কারো চোখ তুলে নেওয়া, কাউকে। আজকের অভয়ার কাণ্ড বা অভয়া চলে গেছেন, চোখের জল ফেলেছি ঘরে বসে। 2-3 দিন ঠিক মতন খেতে পারিনি। অভয়া কিন্তু তৃণমূল করতেন না, সিপিএম করতেন না, কি কংগ্রেস করতেন তা দেখিনি আমরা। কিন্তু দিল্লির ধর্ষণের কথা ভাবুন তো, বাসের ভিতরে একটা, আপনারা হয়তো মনে আছে কিনা জানি না, বা যদি আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে বা খবর মাধ্যমে বা আমার বয়সে, বেশি দিনের ঘটনা না, আপনাদের 5-7 বছর আগে হয়েছে কি 10 বছর আগে হয়েছে, বেশি হলে, বেশি যদি হয়, বাসের মধ্যে তাকে কি নির্মমভাবে দিনের বেলাতে ধর্ষণ করেছে একটি 19 বছরের মেয়েকে, না 16 বছর, আমার তাও ঠিক নেই, হঠাৎ করে মনে আসলো তাই আপনাদের বলছি।
সেটাও কিন্তু ঘটেছে। এরকম বহু স্টেটে, সেখানে বিজেপি শাসিত বলেন, কংগ্রেস শাসিত বলেন, বহু কিছু ঘটেছে। শুধু আবার কেন্দ্রের রিপোর্টেই বলেছে যে কলকাতা হচ্ছে সবথেকে নিরাপদ মুক্ত শহর, নারীরা সেখানে সুরক্ষিত আছে। এটা আমার কথা নয়, এই কেন্দ্রের রিপোর্টে যে সারা ভারতবর্ষের শহরের মধ্যে সবথেকে কলকাতা শহর হচ্ছে নিরাপদ শহর। তা সত্ত্বেও বলবো যে দুষ্কৃতী তো না যে সাধু ছিলেন সবাই পশ্চিমবঙ্গে। দুষ্কৃতীরা অনেক কিছুই হামলা করেছেন, অনেক সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে। কারণ ওই দুষ্কৃতীদের কাজ হচ্ছে কি, তাদের বাহুবল প্রয়োগ করে মানুষকে ভয়ে আতঙ্কিত করে তারা দেখায় যে না, আমি অমুক দলের সাপোর্ট আছে আমার মাথার উপরে, কিন্তু তারা কিন্তু দুষ্কর্ম করে, কারণ তাদের ওইটাই রুজি রোজগার, ওইটাই তাদের কর্মকাণ্ড। তো যে ইউটিউবারের কথা বলছিলাম, এই কথাগুলো কেন বললাম, আজকের তাকে দেখছি পুরো ভোল পাল্টি খেয়ে এমন কথা বলছেন, মমতা ব্যানার্জি কেন ইস্তফা দিলেন না, এটা তিনি খুব খারাপ করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন, এই তার নীতি ঠিক নেই, অমুক নেই, অনেক রকম বুঝাতে চেয়েছেন খুব শুদ্ধ ভাষায়। আমি যেরকম খাস বাংলায় করি, ওনার ভাষা মার্জিত খুব শুদ্ধ ভাষায় মানুষকে পিন বসিয়ে দেওয়ার মতন, আমি কিন্তু তা করি না। কিন্তু উনি এটা দেখেননি, যখন ভোট গণনা চলছে, এই মাত্র দেখালো আপনি 800 ভোটে পিছিয়ে আছেন কি আগিয়ে আছেন, 10 মিনিটের মধ্যে নেতা ঢুকছেন কাউন্টিংয়ে, নেত্রীকে ঠেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, কাউন্টিং যেখানে হচ্ছে সেখানে ঢুকতেই দেওয়া না, শাসক দলের কোনো এজেন্টকে বের করে দিল, কেন্দ্র বাহিনী পিটিয়ে সবাইকে তাড়িয়ে দিচ্ছে, আর উনি ঢুকে গিয়ে ও সব হয়ে গেছে, আমরা জিতে গেছি এত ভোটে, ফাটাস করে 10 মিনিটের মধ্যে দেখিয়ে দিল 15,000 ভোটে জিতেছি। কেন? যদি আমি বলছি না যে না উনি অত ভোটে জেতেনি কি উনি অত ভোট পায়নি, আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু সিস্টেমটা তো আমরা দেখেছি, টিভির পর্দায় দেখেছি, ওখানে কি লাইভ চলছে, কি হচ্ছে দেখাচ্ছে, সবগুলো মিথ্যে, যেটুকু চোখেও দেখেছি। বহু ক্যান্ডিডেট, এরকমও ক্যান্ডিডেট আছে, আমি নাম করছি না, সেই ক্যান্ডিডেট বেলা 11টার সময় বেরিয়ে যাচ্ছে, মাত্র 2000 ভোটে পিছিয়ে রয়েছে, সে তো এগোতেও পারতো, কেন বেরিয়ে এসছে? সে দেখছে যে তাকে কাউন্টিংয়ে কোনো মর্যাদাই দেওয়া হচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে, কত ভোটে লিড, কীভাবে 2000-এ পিছিয়ে গেলাম তাকে দেখতেই দেওয়া হচ্ছে না, কেন্দ্র বাহিনী ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিচ্ছে, যা হচ্ছে ওখান থেকে যা রিপোর্ট দিচ্ছে তাই শুনে চলো না। তখন সে বুঝে গেছে যে আমার জেতা এইভাবে জেতা হয় না, এইভাবে, কারণ সে এর আগেও তো বিধায়ক ছিল, এইভাবে কোনোদিন গণনা হয়নি, এইভাবে চলে না, তাই সে বেরিয়ে গেছে যে গণনা হয়ে গেছে, আমি বুঝে গেছি, এই কথা বলে বেরিয়ে গেছে, এমনি নয়। তারপরে যখন তারই রেজাল্ট দেখাচ্ছে 7,000 কি 8,000 ভোটে জিতেছে, জিত দেখানোর দরকার, তাই সকাল 11টা থেকে সন্ধ্যাবেলা দেখাচ্ছে 7,000 কি 8,000 ভোটে জিতেছেন। কেন? 50,000-এ দেখিয়ে দিতেন, অসুবিধা কী ছিল? মানুষের চোখে লেগে যাবে, এগুলো তো আমরা দেখেছি। আপনি সেটা নিয়ে বলছেন না, তো আপনারা সত্যটাকে সত্য বলবেন না। যখন আপনাদের তৃণমূল সরকার ছিলেন এখানে, তখন আপনারা নানা রকম বিরোধী কথা বলে, যত না তার থেকে ফাঁপিয়ে ফুলিয়ে অনেক বড় করে ভিডিও করে একেবারে সামনে তুলে ধরেছেন, যেন সবটা অবাস্তব হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি কিছু ভুল তথ্য তুলে দিয়েছেন, মানে খবরটাকে বিশাল মাপের হাইলাইট করার জন্য। আপনার প্রতি তো কোনো অন্যায় অত্যাচার হয়নি বা খারাপ কিছু হয়নি। আজকের আপনি বুঝতে পারছেন, আজকে যদি আপনি সত্যটা বলতেন তাহলে আপনার অসুবিধা আছে, এটা আপনি বুঝতে ডার হামে আচ্ছা লাগে, একটা কথায় আছে না, বুঝে গেছি যে আপনাদের মধ্যে ডার ঢুকে গেছে। কি হবে? একটা চ্যানেল বন্ধ করে দেবে, এর থেকে তো বেশি কিছু হবে না, দম থাকলে কালকের আপনি আর একটা চ্যানেল খুলবেন, এই তো প্রতিবাদী হন। যদি সবাই লেজ গুটিয়ে নেন আর যা হচ্ছে জয় শ্রীরাম করে সবটাই ঠিক হচ্ছে, আমি হিন্দু, বাকি যা অত্যাচার হোক, অন্যায় হোক, খারাপ হোক না হোক, চাকরি হোক না হোক, গ্যাসের দাম 500 টাকা না হোক, মহিলাদের বাস ভাড়া ফ্রি না হোক, ওই যুবকদের 15,000 টাকা বার্ষিক ভাতা না হোক, গর্ভবতী মহিলাকে 21,000 না দেওয়া হয় হোক, আমি হিন্দু, জয় শ্রীরাম, সব ঠিক চলছে। এটা কোন ধরনের? এই পরিবর্তন আমরা তো চাইনি, আপনি হয়তো চেয়েছেন। আপনার একটা ভোটে তো কেউ জেতেনি, পশ্চিমবাংলার অগণিত মানুষ ভোট দিয়েছে, গ্রাম বাংলার প্রান্তিক মানুষ অনেকে ভোট দিয়েছেন স্বপ্ন আশা নিয়ে যে 500 টাকায় গ্যাস পাবো, 21,000 টাকা গর্ভবতী মহিলারা পাবে, মহিলারা সরকারি বাসে উঠলে ফ্রি পাবেন, মহিলারা সুরক্ষিত থাকবেন, এবং মহিলারা সুরক্ষিত, তার সাথে আরও অনেক ভাতা, 3,000 টাকা লক্ষ্মী ভাণ্ডার, অমুক তমুক,
বলেছেন তো, তাহলে এই প্রতিশ্রুতিগুলো দিতেন না, বলতেন আমরা হিন্দু, জয় শ্রীরাম বলো, আমাদেরকে ভোট দাও, তাতেই হতো। তাহলে আপনাদের প্রতিশ্রুতি তো। দ্বিতীয় কথা, এর আগে তো অনেক কিছু দেখেছি, আজকে দিয়ে তো দেখছি না। এসআইআর করলো, প্রথমে 1.5 কোটি রোহিঙ্গা আছে, তারপরে 90 লাখ বাদ দিয়ে রোহিঙ্গা বানিয়ে দিল, অনুপ্রবেশকারী বাদ দিয়ে দিচ্ছে। আজকে মোদিজি একটা প্রেস কনফারেন্স করে বলুক, বা শুভেন্দু অধিকারী বলুক, বা আমাদের রাজ্য সভাপতি বলুক বিজেপির, যে এই যে 90 লাখ মানুষ বাদ গেছে, এরা অনুপ্রবেশকারী, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেবো, এরা রোহিঙ্গা বলুক। বলবেন না, বলবেন না। এবং এটাও দেখতে পাচ্ছি আইএসএফের সমর্থক বিজেপির দুজনই একই বাইকে যাচ্ছে, বিজেপির ফ্ল্যাগ নিয়ে, আইএসএফের নিয়ে, সব রকমই দেখতে পাচ্ছি। আবার কেউ গিয়ে মুসলিম এলাকায় বলছে বিজেপি নেতা যে এরা আমাদের মা বোন, এরা আমাদের ভাই বোন, এদের ধর্মকে সম্মান করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, সুরক্ষিত আমরা রাখবো। সে এলাকায়, এমনকি সে এলাকায় বিজেপি জেতেনি, সেই এলাকায় গিয়ে বলছে। কেন বলছে? কিসের স্বার্থে? আপনারা তো মুসলিমদের যখন একটা ভাতা পেত, বা মুসলিমরা যখন তৃণমূলকে ভোট দিত, তাদেরকে মোল্লা বলতেন। আপনারা তো তাদেরকে মোল্লা বলতেন, জিহাদি বলতেন। তার মানে আপনাদের ভোট দিলে আপনাদেরকে সাপোর্ট যে করবে সে ক্ষেত্রে ঠিক আছে। আপনারা মুসলিমদের সাথে যান, আপনার প্রধানমন্ত্রী পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খাক, আরবে গিয়ে শেখদের সাথে বসে মিটিং করুক, কোনো ব্যাপার না। 25শে ডিসেম্বরের দিন মোদিজি গিয়ে চার্চে গিয়ে বাইবেল পড়ুক, তাতে কোনো ব্যাপার না। তবু আপনি হিন্দু, তবুও আপনি হিন্দু। এবং কাউকে ভোটের আগে দেখা গেছে কেউ পাকিস্তানি পতাকা লাগাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেছে, তারপর দেখা গেছে সে বিজেপির আইটি সেলের লোক। এগুলো তো আমরা দেখেছি, যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবরের চ্যানেলে সব দেখেছি। তবু সে হিন্দু, তার কোনো অপরাধ নেই। তাহলে এখন কেন মুসলিম দরদি দেখাচ্ছেন, মুসলিম পাড়াতে যাচ্ছেন, আবার একদিকে মুসলিমদের মসজিদও ভাঙা হচ্ছে? সবটাই তো দেখছি। তাহলে মুসলিমরা যদি মমতা ব্যানার্জিকে সমর্থন করে, তাহলে মমতা ব্যানার্জি বেগম। আর মুসলিমরা যদি বিজেপিকে ভোট দেয়, তাহলে কি তারা হিন্দু হয়ে গেল রাতারাতি? তাহলে এই হিন্দু অমুক তমুক, হিন্দু রাষ্ট্র হবে মোদিজি আসলে। আর কটা বাকি থাকলে, কটা রাজ্য, মানে সব রাজ্য যদি মোদিজি হাতে চলে আসে, তাহলে হিন্দু রাষ্ট্র হবে। এবার কি কেরালা বলবেন, যেখানে আপনাদের এই 2-1টা আছে, 2-3টে রাজ্য আছে, সেগুলোতে দখল করলে তারপরে হিন্দু রাষ্ট্র হবে, এইটা বলবেন? কারণ এর আগে পশ্চিমবঙ্গের মানুষকে বুঝিয়েছেন বাংলা আমাদের বিরোধীরা বলে, না মোদিজিকে ভোট দিতে হবে, হিন্দু রাষ্ট্র হবে। তাহলে আদর্শটা কোথায়? আদর্শটা কোথায়? আর এই মমতা ব্যানার্জি না হিন্দু ছিল, না মুসলিম ছিল, না খ্রিস্টান ছিল। তুমি একজন মানবিক মহিলা ছিলেন, এবং খুব সাধারণ পরিবারের থেকে উঠে আসা, বিশাল আকারের এক বামপন্থার বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে, বহু মার খেয়ে, বহু অত্যাচারিত হয়ে, সাধারণ মানুষের জন্য আন্দোলন করে, একের পর এক দুর্ঘটনা, একের পর এক নেতাই থেকে শুরু করে যদি বলি লম্বা লিস্ট, যেগুলো এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির জামানায় এই পশ্চিমবাংলায় হয়নি। যখন মুর্শিদাবাদে ঝামেলা হয়েছে, আজকের যদি হয়, কি করবে মোদিজি? পুরো মুর্শিদাবাদের যত মুসলিম আছে সবাইকে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। এইটা মমতা ব্যানার্জি করতে পারেনি বলে তাই মমতা ব্যানার্জি মুসলিমদের সাপোর্ট করা হয়ে গেল। একটা জিনিস জানবেন, গোদ্রাকাণ্ড কিন্তু গুজরাটে হয়েছিল, সেখানে মুসলিম সংখ্যা সামান্য। কেউ করায়, কেউ ভোগে, একটু বুঝুন। আমার থেকেও অনেক শিক্ষিত লোকরা হয়তো আমার এই ভিডিওটা দেখবে। অনেক ন্যারেটিভ তৈরি করতে হয় ক্ষমতায় আসতে গেলে, এরই নাম রাজনীতি। কিন্তু আপনারা হচ্ছেন জনগণ, আমি জনগণ, আমি বাঙালি, আমি বাংলার মানুষ। আমাকে আবেগে ভাসলে হবে না। আবেগে ভাসিয়ে দিয়ে কাউকে মাথায় তুলে নাচবো, কালকের আবার তাকে ছুঁড়ে ফেলে দেবো, আবার অন্য কাউকে আনবো। যখন অন্য কাউকেই আনতে হবে, তাহলে এত মাথায় নাচার কি আছে? ঠিক আছে ভাই, তৃণমূল খারাপ, 5 বছরের জন্য সরিয়ে দিলাম, অন্যকে নিয়ে আসলাম, তাদের দেখবো 5 বছর, ভালো হলে থাকবে, না হলে বাদ দেবো। কিন্তু এত দিনটাকে রাত বানিয়ে বলা, বাহাদুরি করা, একে মারা, ওকে ভাঙা, এর দোকান ভাঙচুর করো, ওর দোকান ভাঙচুর করো, একে মারো, একে এই করো, অমুক করো, তমুক করো, কারো বাড়িঘর ভেঙে দাও, কারো রুজি রোজগার বন্ধ করে দাও। দেখছি তো সরকার আসেনি, অথচ বুলডোজার দিয়ে বাজার ভাঙা হচ্ছে। এটা কি করে সম্ভব হয়? এটা কি করে সম্ভব হয়? সরকার ঘোষণা করে মিউনিসিপ্যালিটির মাধ্যমে বা
কর্পোরেশনের মাধ্যমে, তারপরে সরকারি দপ্তর থেকে বুলডোজার পাঠায়, যদি কোনো বেআইনি থাকে সেখানে এসে ভেঙে দেয়। এ তো দেখলাম শুধু পাল্টিকে রেজাল্টের সাথে সাথে অনেক জায়গায় বাজার সব ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছেন, কিভাবে করছেন, কোন আইনতভাবে করছেন? মানে গল্প শুনে এসছেন গুজরাটে, এই উত্তরপ্রদেশে বুলডোজার চলছে, তো এখানেও চালিয়ে দিতে হবে। তাহলে গণতন্ত্র তো সাধারণ মানুষই নষ্ট করছে। সাধারণ জনগণ আপনার পায়ে আপনি কুড়োল মারছেন, কারণ আপনারই কোনো বাঙালি ভাইরা ওই দোকানগুলো করে তাদের সংসার চলতো। বুঝতে পারছেন? তাহলে আর নেতাদের দোষ দিয়ে লাভ কি, পার্টির দোষ দিয়ে লাভ কি, মমতা ব্যানার্জির দোষ কি, আর মোদির দোষ কি? নেতাদের কোন দোষ? আমরাই তো আদর্শ নষ্ট করে দিই, কোনো আদর্শচ্যুত হয়ে কোনো সব কিছু লঙ্ঘন করে ফেলি। তাহলে আর অন্য নেতাদের দোষ দিয়ে লাভ কি, বা পার্টির না? মানে আমরাই কিন্তু কারো ওই প্রেমে পড়ার মতন। কীরকম প্রেমে যখন পড়ছেন তখন কি কালো কি ফর্সা, এই মেয়েটা কতটা গুণ আছে, এই মেয়েটা কি, একদম যৌবন লালসায় প্রেমে ডগমগ হয়ে তাকে আপন করে নিয়ে একদম মজনু সেজে গেলাম। তারপরে দুদিন পরেই যখন মোহ ভেঙে গেল তখন তাকেই নোংরা মহিলা বলে খিস্তি মারলাম, তার গায়ে হাত তুললাম, তাকে তাড়িয়ে দিলাম। এ তো সেরকম ব্যাপার। এই কি সেই প্রেম? এটা একটা জাতির সত্তা, একটা রাজ্যের ব্যাপার, সর্বধর্মের ব্যাপার, সকল মানুষকে নিয়ে চলার ব্যাপার, সুশাসন দেওয়ার ব্যাপার, অনেক নব যুবক যুবতীদের স্বপ্নের ব্যাপার, তাদের আশার ব্যাপার। অনেক মানুষ আকাঙ্ক্ষা করে থাকে এই সুবিধাটা আমি যদি পাই তাহলে হয়তো আমার জীবনটাকে একটু চেঞ্জ করতে পারবো। তাই সবার স্বপ্নের কথা ভাবা উচিত, সকল দিকটা দেখা উচিত। তাই আমরাই যদি কোনো সরকারকে এইভাবে অন্ধর মতন সাপোর্ট করে তা অনৈতিক কাজে তাকে ঠেলে দেই, তাহলে সরকারি নেতারা কেন করবে না? যখন সরকারে বসবে তখন নেতারাও তাদের স্বার্থটা বুঝবে, দূর কোন জনগণের জন্য করব। এরা তো এমন অন্ধ হয়ে গেছে, আমি যা বলছি তাতেই নাচছে। যদি বলি এখন দিন তো দিন ভেবে নাচবে, আবার যদি বলি এখন রাত তো রাত বলে নাচবে। এই হেন পরিস্থিতি না করে একটু চোখ নাক খোলা রেখে, আপনি বাঙালি, আপনার পাশের বাড়ির লোকটা বাঙালি, বা বাংলার মানুষ, বা পশ্চিমবঙ্গবাসী, বা ভারতবাসী, আপনারই আপনজন মনে করে তাকে আপন করে নিয়ে, একসাথে করে নিয়ে অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ করুন, ভালো করলে ভালোর জন্য সাবাসী দিন। দেখবেন ভালো যদি করে তো সাবাসী দেন, তাহলে আরেকটা ভালো কাজ করতে তাদের ইচ্ছা জাগবে। আর যদি খারাপটা করেন, প্রতিবাদ করেন সবাই মিলে, তাহলে খারাপ করাটা বন্ধ হবে। তো এটাই আমাদের মানব সমাজের ঘাটতি। আমরাই এর জন্য এক প্রকার দোষী। সে আমি বিজেপি হই, চাই তৃণমূল হই, চাই সিপিএম হই, চাই কংগ্রেস হই। ওই বুদ্ধবাবু জ্যোতিবাবু কিন্তু ওই কংগ্রেস কর্মীটার হাত কাটেনি, কেটেছে কোনো না কোনো সমর্থক, কোনো না কোনো দুষ্কৃতী। তা ভাবুন সে কত বড় পাপ করে গেছে। ঠিক সেরকম আর তাকে যারা সাপোর্ট করে তারা হচ্ছে আর এক পাপী, এটা বুঝতে হবে। তাই যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো কমেন্টে বলবেন, ভুল বললেও কিছু কমেন্টের মাধ্যমে বলবেন, শুধরে নেওয়ার চেষ্টা করবো। আমি সর্বজ্ঞানী, সবটা বুঝি তা নয়। আপনারাও বোঝেন, আপনারাও আপনাদের দৃষ্টিকোণ থেকে দেখেন, অবশ্যই কমেন্ট করবেন। আর আমি কারো মনে আঘাত দেওয়ার, কারো ক্ষতি জীবনে কোনোদিন ভাবিনি, আর সামনের দিনেও ভাববো না। আমার আপন সবাই, সকল ভারতবাসী, সর্বজাতির মানুষ। আমি না মুসলিম আলাদা করে মুসলিমের সাথে প্রেম করি, না হিন্দুর সাথে আলাদা করে প্রেম করি, না খ্রিস্টানের সাথে। আমি মানুষ, সবার উপরে মানুষ, মানুষ সত্য, এটাকেই বিশ্বাস করি। তাতে যদি আমাকে কেউ নাস্তিক বলে, আমি মেনে নিতে রাজি আছি। আমি এরকমও অনেক সময় বলি যে আমার বাড়িতে আমি সেই প্রকারের মানুষ যে জাঁক জমক করে এত টাকা খরচা করে পুজোটা দিচ্ছ, ফল প্রসাদ অমুক তমুক এইসব না করে সাধারণভাবে পুজোটা দিয়ে ওই অর্থটা খুব কোনো দরিদ্র মানুষের মধ্যে খরচা করা হোক, আমি তাতে আনন্দ পাবো। এই যে দুর্গা পুজোয় লাখ লাখ কোটি টাকা খরচা করা হয়, আমি এর বিরুদ্ধে। পুজো কম্পিটিশনে না গিয়ে ওই খরচাটাকে উন্নয়ন বা সাধারণ যারা আজকে আমাদের পিছিয়ে পড়া মানুষ তাদের পিছনে খরচা করা হোক, তাতে সেটা উন্নয়ন হবে, তাতে মঙ্গল হবে। কোনো ঈশ্বর ভোগ করতে আসে না, লাইট জাঁক জমক। আমরা আনন্দ বিনোদন নেওয়ার জন্য আমরা করি। কোনো ঈশ্বর বলেনি এত সেরা লাইটিং করতে হবে, অমুক মসনদ বানিয়ে আমাকে সেখানে বসিয়ে পুজো করতে হবে। এতে যদি আপনারা বলেন যে আমি নাস্তিক, আমি হিন্দু না, সেটা আপনাদের মনোভাব। যাই হোক, কথা আর বাড়ানো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।